আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। তারেক রহমান হচ্ছে শেষ কূটনৈতিক চাল। তাকে যে শর্তাবলী দিয়ে পাঠানো হয়েছে যে এই এই জিনিস আপনাকে করতে হবে, যদি না করেন তাহলে পরে আপনার তো মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ভারতও বলেছে যে আপনার দেশে থাকার কোনো উপায় নেই। এখন সবে সবে তারেক রহমান সবে ফিরেছেন, তার প্রতি তাকে সময় দেওয়া হচ্ছে, তার প্রতি নজর রাখা হচ্ছে তিনি কাজকর্মগুলো ঠিকঠাক করেন কিনা। আপাতত তিনি ওই মাজারে আর এতে গিয়ে উনি জিয়ারত করছেন, সমস্ত এতে যত কবরস্থান আছে, ইনক্লুডিং বঙ্গবন্ধুর ওখানেও যাবেন বলে শোনা যাচ্ছে। তো ভারত অপেক্ষা করছে। তবে এর মধ্যে এর অপেক্ষার পর কি সিদ্ধান্ত হবে, অপেক্ষা শেষ হয়ে গেলে কি সিদ্ধান্ত হবে, এটি তো শেষ। এই প্রশ্ন আপনাদের মুখে মনে জাগবেই। সেই প্রশ্নের উত্তর আমি কালকে দেব, আজকে দেব না। আজকে আমি আপনাদের দেশের কয়েকটা খবর দিই, চমকপ্রদ খবর। সেটা হচ্ছে অজিত দোভালের এক হুমকিতে পাকিস্তান বাংলাদেশ ডিফেন্স ডিল যেটা হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত হয়ে গেল, মানে জলে চলে গেল। সেটা বলা হচ্ছে যে পরবর্তী নির্বাচিত সরকার এসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তার মানে অজিত দোভাল যে হুমকি দিয়েছেন, এমন চরম হুমকি দিয়েছেন যে ইউনূসের হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। ইউনূস সঙ্গে সঙ্গে একেবারে প্রেসকে ডেকে, মানে প্রেস উইংকে ডেকে একটা বিবৃতি দিতে বলেছে। তারপরেতে বলেন যে থাক, এই বিবৃতি দেওয়ার দরকার নেই, পরে যা করার করা যাবে। তবে প্রেসকে একটা বিবৃতিতে উনি বলেছেন, কি বলেছেন সে প্রসঙ্গে আমি আসছি। এই যে মানে ডিফেন্স প্যাক্টটা হয়েছিল, এই ডিফেন্স প্যাক্টের মধ্যে দু চারটে জিনিস আমি জানতে পেরেছি, যেটা আমাদের ইন্টেলিজেন্স মারফত আমরা খবরটা পেয়েছি। যেমন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যে ডিফেন্স প্যাক্ট হয়েছিল, সেই ডিফেন্স প্যাক্টে পাকিস্তান যেটা ঠিক করেছিল, বাংলাদেশের 8টা এয়ারবেস, 4টি সমুদ্র বন্দর এবং 12টি ভারত বাংলাদেশ সীমান্ত, মায়ানমার সীমান্ত ব্যবহার করবে। আসলে হচ্ছে মায়ানমারটা তো একটা কথার কথা, আসলে হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত 12টা ব্যবহার করবে। উল্টো দিকে বাংলাদেশ পাকিস্তানের 6টি এয়ারবেস আর 4টি সমুদ্র বন্দর ব্যবহার করবে। এবং ওখানে একটা পয়েন্ট লেখা আছে যে একে অপরের প্রতি সহমর্মিতা এবং সমঝোতার ভিত্তিতে চলবে এবং প্রতিরক্ষা বিষয়েও একে অপরের প্রতি আক্রমণ নিজের ওপর আক্রমণ হিসেবে দেখা হবে। সেই ডিফেন্স প্যাক্ট যেটা ছিল 31 তারিখে সই হওয়ার কথা ছিল, সেটা আপাতত জলে চলে গেল। এবার আমি কিছুদিন ধরে আপনাদের বলে যাচ্ছিলাম যে শুরু থেকেই নির্বাচন হবে না, আর নির্বাচন করতে উনি ইচ্ছুকও নন। সেটা কারণটা আমি কালকেই বলেছি, যে নির্বাচনের কি কি ধাপ থাকে, কি কি নিয়ম থাকে, সেগুলো উনি করেননি। আর জামাতের সঙ্গে যে বিএনপির যে একটা ঝামেলা লাগবে এবং ইউনূস যে মধ্যিখানে স্যান্ডউইচ হবে, সেটা আগাম আমিও বলে দিয়েছিলাম। কাল যেটা ঘটনা ঘটেছে সেটা একটা খুব উল্লেখযোগ্য ঘটনা, যেটা আপনাদের কাছে সম্পূর্ণ চেপে যাওয়া হয়েছে। আপনাদের তো কোনো কিছু জানতে দেওয়া হচ্ছে না। এটি হচ্ছে মুশকিল, যে আপনারা জানবেন কি করে, দেশবাসীকে
একেবারে অন্ধকারে রেখে দেওয়া হচ্ছে। কিন্তু অন্ধকারে ডাকলে কি হবে? আমার মুখ তো বন্ধ করতে পারবে না, যতক্ষণ আমার মুখ খোলা আছে আমি তো বলে যাব। এখন গত রাতে 300 জামাতের একটি প্রতিনিধি দল যমুনাতে গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন। দেখা করে তারা বলেন যে একটি দলের ওপরে কাজ করছে, কোনো নির্দিষ্ট দলের ওপরে যদি সরকার কাজ করে, বিএনপির নাম না নিয়ে কোন নির্দিষ্ট দলের ওপরে যদি সিদ্ধান্ত নিয়ে তারা কাজ করে, তাহলে আমরা এই নির্বাচন হতে দেব না। মানে নির্বাচন হতেই দেবে না। এই যে আমরা নির্বাচনের কলা ঝুলিয়ে এই সমস্ত কিছু হচ্ছে না, জামাত পরিষ্কার জানিয়ে এসছে নির্বাচন হতে দেব না, থাকবো না, করব না, এই সমস্ত না, হতে দেব না, পরিষ্কার একটা রেড লাইন টেনে দিয়ে এসছে। তাদের অভিযোগ 30 জন ডিস্ট্রিক্ট কমিশনার বিএনপির হয়ে কাজ করছে, তাদের কোনো কথা শোনা হচ্ছে না। এবং জামাত ইদানিংকালে যতগুলো অনুরোধ সরকারের কাছে রেখেছিল, সব কটা অনুরোধ ফাইল চাপা পড়েই রয়েছে, তার একটাও কোনো কাজ দেয়নি। এটা হয়েছে 6টা সময়, আপনাদের এই বাংলাদেশ সময় 6টার সময় এই মিটিংটা হয়েছে। জামাতের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে নির্বাচনে জামাত জিতবে না, সেই নির্বাচন জামাত অংশগ্রহণও করবে না এবং নির্বাচন হতেও দেবে না। সেখানে আর যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আদিলুর রহমান শুভ্র, আসিফ নজরুল, তৌহিদ হোসেন এবং খলিলুর রহমান। তারা একসঙ্গে চুপ করে বসে থাকেন জামাতের ওই 3 জনের দিকে চেয়ে। তারা কোনো রকম কথাবার্তা বলতে পারেনি, কারণ তাদের কথা বলার কোনো সুযোগই ছিল না। তাদের এমনই জামাতের প্রতিনিধি দলের এমনই উগ্র মূর্তি ছিল। উগ্র মূর্তি মানে যে কোনো সময় তারা একটা মব তৈরি করে যমুনাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। 32 নম্বর যেমন ভাঙা হয়েছিল, যমুনাও ওরকম ভাঙা হতে পারে। এবং ইউনূস পুরো পানি পানি হয়ে গিয়েছে তখন। পানি পানি রে, পানি পানি রে, আমাদের একটা গান আছে না, ইউনূস তখন পানি পানি হয়ে গিয়েছে। এরপর তৌহিদ হোসেন তিনি প্রেস উইংকে ডাকেন এবং একটা বিবৃতি দিয়ে দেন, বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে সরকার কাজ করছে না। এই বিবৃতিটা উনি প্রেস উইংকে দিয়ে দেন, মানে দেখান যে মানে আমাদের এই সরকার যে অভিযোগ উঠছে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে না। এটা হচ্ছে তাদের বক্তব্য, সরকারের বক্তব্য। এখন এনসিপি তো অস্তিত্বহীন হয়ে পড়লো। এনসিপির এই যে চ্যাংড়া প্যাংড়াগুলো, আমি বলেছিলাম না, এগুলো 2 পয়সার দাম নেই। আমাদের দেশে এসে এখানে একটা নৌকরশাহীর চাকরি পাবে না, ঝাড়ুদারের চাকরি পাবে না। তারা দল গঠন করেছে, তারা সরকার চালাবে, কে প্রধানমন্ত্রী হবে তারও লিস্ট তৈরি হয়ে গিয়েছিল। কি হুঙ্কার, আমাদের কথাই শেষ কথা, আমাদের কথাতেই সরকার চলবে। সার্জিস আলমের সেই কথা মনে আছে? এখন তারা এখন দেখেছে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, তারা এখন মানে ভোট তাদের নেই, তারা জামাতের সঙ্গে গিয়ে পুরোপুরি হাত মিলিয়ে দিয়েছে। আর ইউনূস গোল্লা গোল্লা খেলছে। এত স্বাদের একটা দল তৈরি করেছিল ইউনূস, নিজে প্রেসিডেন্ট হবে এবং কাউকে একটা প্রধানমন্ত্রী করে দেবে, একটা পুতুল সরকার তৈরি করে তিনি আজীবন ওখানে ভোগ করে যাবেন। মাফ করবেন।
এখন আমাদের প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভাবছেন, এটাও তো আপনারা জিজ্ঞেস করবেন। শেখ হাসিনা তিনি বলেছেন আমরা নির্বাচনমুখী দল এবং নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রার্থী তালিকা আমার প্রস্তুত আছে। এটা গতকালকে যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে পরিষ্কার জানিয়েছেন। তার সঙ্গে রীতিমতো যোগাযোগ আছে শেখ হাসিনার, প্রায় দিনে একবার তো প্রায় কথা হয়ই, কোনো একদিন যদি বাদ যায় তার পরের দিন কথা হয়। তো তিনি আমাকে বলেছেন যে শেখ হাসিনা বলেছেন নির্বাচনমুখী তার দল নির্বাচনে অংশগ্রহণ করবেই এবং 300 আসনেই প্রার্থী দেবে এবং সেটা হবে একদম নতুন মুখ। আমি ওই 264 জনের একটা লিস্ট করেছিলাম না, ওই 264 জনের লিস্ট বাতিল হয়ে গেছে। মানে পুরনো যত মুখ রয়েছে, হ্যাঁ সব মুখ বাদ যাবে না, যারা সততার সঙ্গে দলটা করেছে তারা নিশ্চয়ই থাকবেন, কিন্তু যারা কেবল পয়সা গুছিয়েছেন এবং ওনাকে ঘিরে রেখে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছিলেন শেখ হাসিনার কাছে, এখন সেই সিন্ডিকেটের মুখগুলো পরিচিত হয়ে গেছে। এই যে 18টা মাস যে গেল না, শেখ হাসিনা গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে গেলেন। এবার আমি বলেছিলাম না আপনারা এক নতুন শেখ হাসিনাকে দেখবেন, সেই নতুন শেখ হাসিনাকে খুব শীঘ্রই দেখতে পাবেন। এবারে আমার প্রথম কথাতে ফিরে আসি, যে আমি যে বলেছি যে এই যে আপনাদের শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে কথাটা আমি বলেছিলাম, এখন ভারত সেখানে একটা কথা বলেছে, এটা শেষ সুযোগ, কূটনৈতিক শেষ চাল দেওয়া হচ্ছে। এই চাল যদি ব্যর্থ হয় আন্তর্জাতিক মহলকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে ভারত কঠিন সিদ্ধান্ত নেবে। কারণ এর আগের দিন প্রেস কনফারেন্সে রণধীর জয়সওয়াল কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যারা এটা করেছে তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে, ভারত ছাড়বে না। অর্থাৎ ভারত শেখ হাসিনাকে তো ফেরাবেই, আমি যেটা বলেছিলাম 2 ব্যাটালিয়ান কমান্ডো দিয়ে ফেরাবে, কি করবে না করবে এগুলো আমি আগামীকাল বলবো। সবই যদি একসঙ্গে বলে দিই আপনারাই বা আমার ভিডিও দেখবেন কেন, তাই না? আপনি আমাদের এখানে হিন্দিতে আছে একটা কথা আছে, তু চালে পাতায় পাতে আমার ধান চালে ডালে ডালে। তো আমরা বাংলায় বলি তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। আপনারাও খুব বুদ্ধিমান মানুষ এবং আমি বোকাশোকা হলো, আমি কিছুটা বুঝি, তো ওটা আমি কালকে বলবো। কালকের জন্য ধৈর্য ধরে থাকুন যে শেখ হাসিনাকে 2 ব্যাটালিয়ান দিয়ে কিভাবে ফেরানো হয়। মানে 1 থেকে 2 মাসের মধ্যেই বাংলার মানুষ হাতে নাতে প্রমাণ পেয়েছে যে তারা জুলাই আগস্টে কিভাবে প্রতারিত হয়েছে। এই প্রমাণগুলোর কিছু আবার ডক্টর ইউনূস থেকে শুরু করে তাদের সেই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়ক তারা মিডিয়ায় বলেছে। ডক্টর ইউনূস তো একদম নিউ ইয়র্কে গিয়ে বললেন যে মেটিকুলাসলি ডিজাইন্ড একটা প্ল্যানের মাধ্যমে, যেটাকে বলি ষড়যন্ত্রের মাধ্যমে একটা জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশ। এর সাথে আমাদের জেনারেল ওয়াকার খান তো ছিলেন। এবং একটা জিনিস, যে ষড়যন্ত্র করে যদি আপনি কিছু অর্জন করেন সেটি কিন্তু ধরে রাখা খুব কঠিন হয়ে যায়। এই যে সবার কাছে হিরো যে ছাত্র নেতাগুলো, যে নাহিদ বলেন, হাসনাত বলেন, সার্জিস বলেন, তাদের কাছে মানুষের কি প্রত্যাশা ছিল, তারা কি হতে পারত আর তারা কি হয়েছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের শাসন আমরা দেখেছি, তারা নির্বাচিত হয়ে এসেছে, তাদের সবচেয়ে খারাপ যে ফর্মটা, তার চেয়েও খারাপ ছিল এই বৈষম্য বিরোধী এইসব ছাত্র নেতারা। এইসব এই নাহিদ, আসিফ, এদের এপিএস এক একজন 300-400 কোটি টাকা
প্রথম কয়েক মাসের মধ্যেই আত্মসাৎ করেছে। এই বিচারপতি নিয়োগ দেবে, সেখানে টাকা, ডিসি নিয়োগ দেবে, সেখানে টাকা, সচিব নিয়োগ দেবে, সেখানে টাকা, টাকা টাকা আর টাকা। আর সেই সাথে আছে ৭১-এর উপর যেন এদের খুব রাগ। মাথায় জাতীয় পতাকা বেঁধে বঙ্গবন্ধুর নাম করে মানুষকে মুক্তিযুদ্ধের কথা বলে তারা যে আন্দোলনটা করলো, সেটা কত বড় প্রতারণা ছিল। এবং এখন তো জামাত স্বীকার করছে যে আন্দোলনের পেছন থেকে কলকাঠি নাড়িয়েছে জামাত এবং শিবির। সেই শিবির আবার ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা, ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা। এই যে হাসনাত, তারপরে এই যে ডাকসু বিপি সাদিক কায়ুম, সার্ভিস, এগুলো সব ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল। গুলো যখন একটা রাজনৈতিক দল করলো এনসিপি, কেন এই দলটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেল না? অথচ ফেনীর বন্যার সময় দেখেন সর্বস্তরের মানুষ তাদের টিএসসিতে গিয়ে টাকা দিয়ে আসছে। এই ছাত্র নেতৃত্ব যদি সৎ থাকতো, তারা যে প্রতিশ্রুতির কথা বলেছে সেটা বাস্তবায়নে সিনসিয়ারলি চেষ্টা করত, এবং তারা যদি তখন দল করতো এনসিপিটা, তাহলে আজকে এনসিপি নির্বাচনে তাদের জয় লাভ কেউ ঠেকাইতে পারত না। এবং তাদের টাকা মানুষজন দিত, তাদের নির্বাচনী ব্যয়, এই ৩০০ আসনে যদি ধরি ১,০০০ কোটি টাকা, সেটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে তুলে দিত, কারো কাছে যেতে হতো না। কিন্তু দেখলাম এই শিল্পপতিদের সেট করে টাকা নেয়, ওই শিল্পপতির কাছ থেকে চাঁদা নেয়। আর এদের গডফাদার হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের এই রাজনৈতিক দলের কপালটা আর হলোই না। ২০০৭ সালে তিনি নাগরিক শক্তি নামে একটা দল করতে চেয়েছিলেন, খুব অল্প দিনের মধ্যেই পাত্তাড়ি গুড়ায় চলে গেছেন, বুঝছেন যে এটা হবে না। কিন্তু এই বুড়ো বয়সে যখন এক পা কবরে, তখন আবার আসলেন। বাংলাদেশ ধ্বংসের সেই ইনকমপ্লিট মিশনটা কমপ্লিট করার জন্য তিনি আসলেন, এবং তার মাথায় সেই রাজনৈতিক দলের ভুটটা ছিল। এবার করলেন বাচ্চা কাচ্চাদের দিয়ে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। সেই পার্টি এতক্ষণ যেটা বললাম, দুর্নীতি, মুক্তিযুদ্ধের বিরোধিতা, জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন, এর সাথে আবার যোগ হলো এদের এই নারীদের প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন। বছরের জুলাই মাসে নীলা ইসরাফিল নামে একজন এনসিপির সাথে সম্পর্ক ত্যাগ করেছিল। তার সুনির্দিষ্ট অভিযোগ ছিল সারোয়ার তুষার নামে একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে। কিন্তু এনসিপি সারোয়ার তুষারকে দায় মুক্তি দিয়েছে, যে বলেছে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং নীলা ইসরাফিল সংগঠনে থাকতে পারেনি। সিলেট নীতিগত অবস্থান থেকে তিনি চলে গেছেন। কিন্তু তারপরেও অনেক মেয়ে কিন্তু ছিল, অনেক তরুণী এনসিপি করেছে। তার মধ্যে ৩ জন আবার ডাক্তার, যারা খুবই আলোচিত। যেমন যে ডাক্তার তাসনিম জারা, মেয়েটি আমার মেডিকেল কলেজের ছোট বোন। আবার ডাক্তার তাসনুবা জামিন, আর একজন ডাক্তার মাহমুদা মিতু। এই ৩ জন ডাক্তারই বেশ দেখতাম আলোচিত। তো সম্প্রতি তাসনিম যারা পদত্যাগ করেছেন, আবার আজকে দেখলাম তাসনুবা জামিনও পদত্যাগ করেছেন। এরা কিন্তু নীলা ইসরাফিল যখন যৌন হয়রানির শিকার হলো, তখন কিন্তু এরা কেউ কোনো কথা বলে। সুতরাং আজকে যে পদত্যাগ করছে, আপনি যদি বলেন যে নৈতিকতার জায়গা থেকে, আদর্শের জায়গা থেকে, তাহলে আমার আসলে একটু হাসা ছাড়া কোনো উপায় নেই। নির্বাচনের হিসাব মেলে, এই নির্বাচন আসতেই এনসিপির দেউলিয়ত্বটা এমন বেশি প্রকাশিত হয়েছে। প্রথমে তারা গেছে বিএনপির কাছে, কয়টা সিট পাবে, 10টা পাবে, এই পাবে। আলটিমেটলি তারা এখন জামাতের সাথে যাচ্ছে, এবং এনসিপির অধিকাংশ নেতাই জামাতের সাথে জোট করার পক্ষে। কেন জামাতের সাথে যাচ্ছে আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা কি বললেন। এরা এই যে বললাম জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, এটা তো পেছন থেকে জামাত শিবিরই করেছে, বাইরের থেকে টাকা এসেছে। টোটাল ফান্ডিং এর 70% জোগাড় করে দিয়েছে ডক্টর ইউনূস নিজে। জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান হয়েছে, সেই আন্দোলনের টোটাল যে ফান্ডিং ছিল তার 70% জোগাড় করে দিয়েছেন ডক্টর ইউনূস নিজে। নিজের সোর্স থেকে দিয়েছেন, জামাতের সোর্স থেকে এসেছে, বিদেশি সোর্স থেকে এসেছে। তো এখন জামাতের সাথে যাচ্ছে, পিতা পুত্রের মিলন।
এতদিন তারা একটা মুখোশ পরেছিল, জামাত বিরুদ্ধে কথা বলেছে, এই সবই মানে প্ল্যানের অংশ ছিল। দিনের শেষে যখন আওয়ামী লীগকে তারা বাইরে রেখেছে, নির্বাচন থেকে বিএনপি আসছে, তখন তারা মোটামুটি ক্ষমতায় চলে যাবে। তারেক রহমান আসায় আবার হিসাব একটু গোলমাল হয়ে গেছে। তো এখন এই অবস্থায় এই নমিনেশনগুলো পাবে না বলেই ডাক্তার তাসনুয়া জামিন পদত্যাগ করেছে, তাসনিম জারা পদত্যাগ করেছে, আর মাহমুদা মিতু এখনো পদত্যাগ করেছেন কিনা আমি জানি না। তবে এই মিতু মেয়েটা একটা বেসরকারি মেডিকেল কলেজে পড়তো এবং সে পড়া অবস্থায় একবার নিউজ হয়েছিল, সে এক ব্রিগেডিয়ারের সাথে পরকীয়া করতো। তার সুগার ড্যাডি ছিল আর্মির এক ব্রিগেডিয়ার। এইটা ব্রিগেডিয়ারের বউ জানার পরে আয়শা মাহমুদা মিতুরে এমন মাইট দিছে যে সেটা কিন্তু নিউজ হয়েছিল, আপনাদের মনে আছে কিনা। তো এই হলো এনসিপি, সেক্স অ্যাডিক্ট একটা পার্টি, ওটা রাজনৈতিক দল, তার মধ্যে একটা মিনি পতিতালয় আছে মনে হয়, এরকম মানে নেতাদের আচরণ দেখলে তাই মনে হয়। এরা তরুণীকে সম্মান করতে জানে। এবং আমি নীলা ইসরাফিলের সাথে অনেক বিষয় আমি একমত নই, কিন্তু তার এই বোল্ডনেসটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং তখন কিন্তু এই মেয়েরা যাদের কথা বললাম তারা কিন্তু প্রোটেস্ট করেনি, তারা ছিল, তারা মধু পান করেছে, বিদেশে গেছে, জাতিসংঘে গেছে, দেশে সারা দেশে ট্যুর করছে, এনসিপি সারা দেশে গেছে, গোপালগঞ্জে এমন দাওয়া খাইছে যে শখ মিটে গেছে রাজনীতি করার। তো তুমি মধু পান করছো আর এখন একটা স্ট্যান্ডবাজি করলো, আর এর মধ্যে আবার টাকাও তুলা বলাইছে। একজন 47 লাখ টাকা না কত তুলছে, তাসনিম যারা, সে আবার বলছে ফেরত দিবে, কিন্তু এই ফেরতের প্রক্রিয়া কিন্তু বেশ জটিল। তাসনুয়া জামিন বলছে তার একটু সময় লাগবে টাকাগুলো ফেরত দিতে। হোয়াট এভার, টাকা পয়সা যারা দিছে তারা এনসিপিকে দিছে নাকি ওই পার্টিকুলার ব্যক্তিকে দিছে, টাকা পয়সা নিয়ে আমার মোটেও কোনো কথা নেই। কিন্তু এই দেউলিয়া একটা দল দেশের এত বড় ক্ষতি করলো, তো এখন এই দলটা একেবারে ডুবে যাচ্ছে আর কি, জামাতের কোলে বসছে। কারণ জামাতেরই তো গোপন সন্তান আর কি, এমন সন্তান যার পিতৃ পরিচয় এক সময় স্বীকার করা যেত না, কিন্তু অবশেষে ডিএনএ টেস্ট করে জানা গেল যে এনসিপি জামাতেরই সন্তান, রাজনৈতিক সন্তান। তো খুবই খুবই দুঃখজনক। এবং মাঝখান দিয়ে দেশের এত সর্বনাশ এরা করেছে যে টুডে অর টুমরো এরা যদি দেশে থাকে, আইনের আওতায় এদের আসতেই হবে। দেশ ধ্বংসের জন্য এদের আইনি বিচার হবেই, এদের কোনোভাবেই কেউ রক্ষা করতে পারবে না। আর এর সাথে প্রকৃতির কিছু হিসেব নিকেশ তো আছেই, সেটা আমরা নানান সময় দেখছি। আর এনসিপির চাঁদাবাজি, এই যে আমি ডানা কাটা পরি গান গাওয়া একটা মেয়ে, তাহরিমা সুরভি, জুলাই যোদ্ধা, একটা মোটামুটি কোথার থেকে রাতে মধ্যরাতে গ্রেপ্তার হলো গাজীপুরে। তো ডানা কাটা পরি যেখানে থাকেন সেই পরিস্থানটা দেখে খুব কষ্ট পাইছি, এইরকম ফকিরনি হালে থাকে। আবার এই লেভেলের একজন মেয়ে, সে 50 কোটি টাকার চাঁদাবাজি করে হচ্ছে। এনসিপি হলো মানে এনসিপি নামটা শুনলে এখন আসলে দুর্গন্ধ বেরোয়, এবং এর বিচার হবেই বাংলাদেশে, এটা কেউ ঠেকাতে পারবে না। আমি এনসিপিকে ধিক জানাই, মানুষের সাথে প্রতারণা করবার জন্য এত অল্প বয়সে এত পাইকা গেছে। 7 সিস্টার্স ভাগ করতে চাইছিল হাসনাত আব্দুল্লাহ, এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ। শেষ পর্যন্ত জামাতের জোটে যোগ দিল এনসিপি। বলা হয় নতুন বাংলাদেশের তারা যোদ্ধা, জুলাই যোদ্ধা। আর 71-এর একজন অন্যতম যোদ্ধা কর্নেল অলি, তার এলডিপি, তারাও যোগ দিল জামাতের জোটে। নিঃসন্দেহে আজকে জামাতের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন, খুশির দিন। রীতিমতো বলা যায় যে জামাতের ভেতরে আনন্দের বন্যা বয়ে গেল, কারণ জামাত হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেল। জামাতকে বলা হচ্ছিল যে তারা এই উগ্রপন্থার যে নানান রকম কর্মকাণ্ড সম্প্রতি ঘটেছে
তার পৃষ্ঠপোষকতা করছে। তারা তাদের হাত ধরে আবার চরমপন্থার একটা উত্থান ঘটছে। সেই জায়গায় এনসিপি ঢোকাতে দুইটা ঘটনা ঘটল। জামাত বলতে পারবে না, জামাত তো না, এটা তো একটা সব বিএনপি জামাত জোটের মতনই, গণতান্ত্রিক দলও আছে, মুক্তিযোদ্ধার দলও আছে, ৭১-এর মুক্তিযোদ্ধা, তারপরে ২৪-এর জুলাইয়ের মুক্তিযোদ্ধা বা যোদ্ধা সবাই তো আছে। সুতরাং জামাতে তো আস্তে করে একটা সুন্দর একটা শেল্টার পেল বলা যায়। আর যেটা হলো এনসিপির জন্য, এটা অত্যন্ত আত্মঘাতী। এটা একটু বিশ্লেষণ করি। এনসিপির একেবারেই পাওয়ার কিছু নেই, বরং আমি একটা কথা বলি আজকে, খেয়াল করেন তো, বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আসলে স্বাধীনতা বিরোধী, উগ্রপন্থী, চরমপন্থী এদের একটা ষড়যন্ত্র, এরাই সংগঠিত হয়েছে। তো যখন নাকি ৫ই আগস্ট পট পরিবর্তনের পর হঠাৎ করে যখন নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বের হয়ে এসে বললো যে না, আমি তো শিবিরের প্রেসিডেন্ট, আমি শিবিরের সেক্রেটারি, আমি অমুক তমুক, চারিদিকে যখন কি হলো, তখন আমরা যতটা বলার চেষ্টা করলাম না এটা জামাত শিবির না, এটা রিয়েল একটা মানে যোদ্ধা, এরা খুবই আধুনিক শিক্ষায় শিক্ষিত, গণতন্ত্র মনা, এরা হচ্ছে ওই ৭১-এর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকার, এই কথাগুলো বলার চেষ্টা করতাম। কিন্তু একটু ধাক্কাও খেতাম যখন নাকি হুট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই খোলস থেকে হঠাৎ করে বের হয়ে বলতেছে যে আমি শিবির, আমি শিবির, তখন কিন্তু কিছুটা বেশ আশাহত হলাম। আর এবার যেটা ঘটলো, আর তো বলার কিছু থাকে না। তাহলে কি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যা বলতো সেটি কি সত্য হয়ে গেল? তাহলে এদের মূল ট্রেন্ড দেখেন, শতাধিক নেতা জামাতের জোটের পক্ষে দিল, ৩০ জন নেতা বলেছে সম্ভব না, তার মধ্যে যারা নারী তারা তো একেবারেই চলে আসলো। ওই যে হাসনাত আবদুল্লাহ কয়েকদিন আগে বলছিল, আজকে রুমিন ফারহানও বলছে যে 7 সিস্টার্স ভাগ করতে চাইছিল হাসনাত আবদুল্লাহ। এখন এনসিপির সিস্টাররা একেবারে এনসিপি ত্যাগ করলো, মানে এনসিপির সিস্টাররা, মানে অর্থাৎ নারী নেত্রীরা, কর্মীরা আর দেখলো যে এখানে তো তাদের ঠাঁই নেই। কারণ জামাতের জোটে আর যাই হোক না কেন, ওই কোনো এমপি পদে কাউকে নমিনেশন দেবে না কোনো নারীকে, তো সেখানে ভবিষ্যৎ নাই। একটা গণতান্ত্রিক মধ্যপন্থার দল হিসাবে যে আত্মপ্রকাশ ঘটবে, সে আত্মপ্রকাশটা থেমে গেল। 1-2 দেখলাম, ডাক্তার কি মাহমুদা মিতু, আরেকজন বাদে, বাকি মানে পরিচিত নই, তাসনিম যারা, তাসনুবা যাবে, তারা তো সব বেড়ে গেল। এরই তো পরিচিত ছিল ডাক্তার তাসনিম যারা, ডাক্তার তাসনুবা যাবে, তারা চলে গেল। এবং তাদের ফেসবুকের স্ট্যাটাসের বক্তব্যগুলো খুবই মানে দৃষ্টি আকর্ষণ করছে যে তারা ভাবতেও পারছে না যে মানে এনসিপি জামাতের সাথে জোটে যাবে। তা কেউ কেউ বলছে যে ৩০ জন যখন নাকি স্মারকলিপি দেয় যে ৭১-এর গণহত্যায় অভিযুক্ত জামাতের সঙ্গে জোট করার প্রশ্নই ওঠে না, নিজস্ব অস্তিত্ব বিলীন করে দিয়ে। আসলে শেষ পর্যন্ত হয়তো সেটাই হলো যেটা মানে শঙ্কা করা হচ্ছিল, যে এরা তো আসলে মূলত জামাতের গর্ভেই জন্ম নেয়া। সেটিকে প্রমাণ করলো কিনা সেটা মানে বারে বারে এক দফা পট পরিবর্তনের পর যখন নাকি সবাই বললো যে মানে বিভিন্ন কর্নার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, যে আমি বৈষম্য বিরোধী না, আমি ছাত্র শিবির, ছাত্রলীগের মধ্যে লুকায় ছিলাম, তারপরে বৈষম্য বিরোধী, এখন আমি শিবির। তো নির্বাচনও করলো, তারা জিতে গেল। কোথায় বৈষম্য বিরোধী, কোথায় নাহিদ ইসলাম, সাজিস, হাসনাত আবদুল্লাহ, তাদের অস্তিত্ব পাওয়া গেল না। তারপরে যাই হোক, তারপরে সেটা ডেকে তারা বলছিল না আমরা মধ্যপন্থার গণতান্ত্রিক দল। কিন্তু এখন এই যে ঢুকে গেল এনসিপি জামাতের পেটের মধ্যে, এরপরে তো সেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে বয়ান, তাদের যে বক্তব্য, এখন তো আরও পরিষ্কার করে বলবে যে ওই যে জুলাই যোদ্ধা তো কিছু না, ওইটা তো হলো ওই কি বলে জামাত শিবির, রাজাকার এবং চরমপন্থী জঙ্গি, তাদেরই ছিল ষড়যন্ত্র, এবং সেটাই হলো। এখন তাদের বক্তব্যটা স্ট্রং হলো, মাঝখান থেকে আমরা একটু
বিব্রতকর অবস্থার মধ্যে পড়লাম। যাই হোক, মানে ইতিহাস তার অনিবার্য পথে যাবে, সেখানে তো বলার কিছু নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।